আমি কমলিকা দি আজ বায়ুমণ্ডলের তাপমাত্রার তারতম্যের বাকি কারণগুলি আলোচনা করছি। এর আগের লেসনে আমরা অক্ষাংশ, উচ্চতা, স্থলভাগ ও জলভাগের বণ্টন এই তিনটি কারণ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ বাকি কারণগুলো আলোচনা করছি। চতুর্থ কারণ, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের চতুর্থ প্রধান কারণ হল বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ বিভিন্নভাবে বায়ুর উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে থাকে। উষ্ণ অঞ্চলে যদি শীতল বায়ুর আগমন ঘটে তাহলে কিন্তু সেই অঞ্চলের উষ্ণতা হঠাৎ করে কমে যেতে থাকে। আবার ধরো কোনো শীতল অঞ্চলে যদি উষ্ণ বায়ু প্রবাহিত হয় তাহলে সেখানকার উষ্ণতা হঠাৎ করে বৃদ্ধি পায়। খুব সাধারণ একটি উদাহরণের মাধ্যমেই তোমরা বিষয়টি বুঝতে পারবে। যেমন ভারতের রাজস্থানের মরু অঞ্চলের ওপর দিয়ে লু নামক একটি স্থানীয় বায়ু প্রবাহিত হয়, যেই বায়ুর উষ্ণতা কিন্তু অনেকটাই বেশি থাকে। এই উষ্ণ বায়ু প্রবাহিত হওয়ার কারণে উত্তর ভারতের উষ্ণতা হঠাৎ করে বৃদ্ধি পায়। আবার ধরো মৌসুমি বায়ু যখন ভারতবর্ষে প্রবেশ করে তখন ঘন ঘন মেঘের সঞ্চার ও বৃষ্টিপাতের মাধ্যমে আমাদের দেশের উষ্ণতা কিন্তু হঠাৎ করে খুব কমে যায়। আবার আমাদের রাজ্যে যখন গ্রীষ্মকালে কালবৈশাখীর আবির্ভাব হয় তখনও কিন্তু উষ্ণতা হঠাৎ করে এক লাফে অনেকটা কমে যায়। তাহলে আমরা কি বুঝতে পারলাম? উষ্ণ বায়ু কোনো অঞ্চলের উষ্ণতা স্বাভাবিকের তুলনায় বাড়ায়, আবার শীতল বায়ু কোনো অঞ্চলের উষ্ণতা স্বাভাবিকের তুলনায় কমায়। এবার নেক্সট কারণ দেখো, সমুদ্র স্রোত ও সমুদ্র থেকে দূরত্ব। সমুদ্র স্রোত দুরকম হয়। বায়ুপ্রবাহের মতো বিভিন্ন সমুদ্র স্রোতের মধ্যেও তাপমাত্রার পার্থক্য লক্ষ্য করা যায়। সমুদ্র স্রোত উষ্ণ ও শীতল এই দু প্রকার হয়ে থাকে এবং এই সমুদ্র স্রোত উপকূলবর্তী অঞ্চলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। কিভাবে নিয়ন্ত্রণ করে? যেমন ধরো কোনো অঞ্চলের ওপর দিয়ে বা কোনো অঞ্চলের কাছ দিয়ে যদি উষ্ণ স্রোত প্রবাহিত হয় তাহলে তার প্রভাবে সেই অঞ্চলটির তাপমাত্রা বৃদ্ধি পায়। অন্যদিকে কোনো অঞ্চলের কাছ দিয়ে যদি শীতল সমুদ্র স্রোত প্রবাহিত হয়ে চলে যায় তবে সেই স্থানটির তাপমাত্রা শীতল সমুদ্র স্রোতের প্রভাবে তুলনামূলক হ্রাসপ্রাপ্ত হয়। এভাবে সমুদ্র স্রোত উপকূলবর্তী অঞ্চলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। এই ক্ষেত্রে একটি কথা উল্লেখ করা যায়, সমুদ্র স্রোত সেটা উষ্ণ হোক বা শীতলই হোক, এই সমুদ্র স্রোতের প্রভাব কিন্তু উপকূলবর্তী অঞ্চলেই সীমাবদ্ধ। উপকূলবর্তী অঞ্চল থেকে ভেতরের দিকে যে সমস্ত স্থলভাগ রয়েছে সেই অঞ্চল পর্যন্ত কিন্তু সমুদ্র স্রোতের প্রভাব পৌঁছয় না। এবার দেখো সমুদ্র স্রোতের সাথে আমি আরেকটি কথা এখানে উল্লেখ করেছি, সমুদ্র থেকে দূরত্ব। সমুদ্র থেকে দূরত্বের বিষয়টি কিভাবে বায়ুর উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে এবার একটু বুঝে নেওয়া যাক। তোমরা এর আগের লেসনেই স্থলভাগ ও জলভাগের বণ্টন বিষয়ক একটি কারণ জেনেছ। এই ক্ষেত্রে এই সমুদ্র থেকে দূরত্বের পয়েন্টটি যখন তোমরা ব্যাখ্যা করবে তখন সেই স্থলভাগ ও জলভাগের পয়েন্টটি থেকে কিছু কথা কিন্তু এখানেও চলে আসবে, বোঝার ক্ষেত্রে চলে আসবে। সেগুলো কি দেখো, বুঝে নাও। পৃথিবীর কোনো স্থান সমুদ্র থেকে যত দূরে অবস্থিত হয় সেখানে উষ্ণতার ততই চরম ভাব লক্ষ্য করা যায়।
এর কারণ কি? গ্রীষ্মকালে একই অক্ষাংশে অবস্থিত যে সমস্ত মহাদেশীয় স্থলভাগ রয়েছে তার উপরিভাগের যে উষ্ণতা তা কিন্তু সংলগ্ন সমুদ্রের জলের চেয়ে অনেক বেশি পরিমাণে উত্তপ্ত হয়। অথচ সমুদ্রের ওপর কিন্তু দিন হোক বা রাত, দিন ও রাত অথবা শীতকাল ও গ্রীষ্মকালের মধ্যে উষ্ণতার পার্থক্য খুবই কম হয়। উপকূলবর্তী অঞ্চলে প্রায় 24 ঘন্টাই কখনো সমুদ্রবায়ু আবার কখনো স্থলবায়ু প্রবাহিত হয়। এই কারণে এই বিভিন্ন রকম বায়ু প্রবাহিত হওয়ায় 24 ঘন্টাই যেহেতু বায়ু প্রবাহিত হয় উন্মুক্ত সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে, এই কারণে সেই অঞ্চলের জলবায়ু হয়েছে সমভাবাপন্ন। অন্যদিকে সমুদ্র থেকে দূরে অবস্থিত যে সমস্ত মহাদেশের অভ্যন্তর ভাগ, সেখানে সমুদ্রের প্রভাব ততটা পড়ে না বলে জলবায়ু কিন্তু চরম ভাবাপন্ন হয়েছে। চরম ভাবাপন্ন কথাটার অর্থ কী? অর্থাৎ এই সমস্ত জলবায়ুতে ঠান্ডাও যেমন বেশি, গরমও খুব বেশি হয়। এই ধরনের জলবায়ুকে মহাদেশীয় জলবায়ু বলা হয়। তাহলে সমুদ্র থেকে দূরত্ব এই বিষয়টি বায়ুর উষ্ণতাকে কিভাবে নিয়ন্ত্রণ করে নিশ্চয়ই কিছুটা পরিষ্কার হলো। সমুদ্রের কাছাকাছি যে সমস্ত অঞ্চল, দেখো এখানে ভারতবর্ষের একটি চিত্র রয়েছে, তোমরা এখানে বুঝতে পারবে ভারতের 3 দিকই যেহেতু সমুদ্র, এই উপকূলবর্তী অঞ্চলগুলো কিন্তু অনেকটাই এই অঞ্চলের জলবায়ু সমভাবাপন্ন। অথচ সমুদ্রের প্রভাবমুক্ত অঞ্চল যেমন ধরো মধ্যপ্রদেশ বা দিল্লি, এই জায়গাটা ভারতের মধ্যাঞ্চল, এখানে কিন্তু চারিদিক যেহেতু স্থলভাগ দ্বারা আবদ্ধ, সেই জন্য এই অঞ্চলে কিন্তু জলবায়ুর অনেকটাই চরম ভাব লক্ষ্য করা যায়। তাহলে এবার আমরা নেক্সট পয়েন্টে চলে আসি। আমাদের নেক্সট পয়েন্ট হলো পর্বতের অবস্থান ও ভূমির ঢাল। কোনো স্থানের ভূপ্রকৃতিগত বাধা যেগুলো রয়েছে, যেমন পর্বত বা কোনো অন্যান্য ভূপ্রাকৃতিক বাধা বা ভূমির ঢাল, এই দুটো বিষয়ও কিন্তু বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যকে নিয়ন্ত্রণ করে বা বায়ুমণ্ডলের উষ্ণতার ওপর প্রভাব বিস্তার করে। কিভাবে? যেমন দেখো, উত্তর গোলার্ধে কোনো স্থান, একটি নির্দিষ্ট স্থান, সেই নির্দিষ্ট স্থানের ভূমির ঢাল যদি দক্ষিণমুখী হয়, অর্থাৎ যদি নিরক্ষরেখার দিকে ঢাল হয়, তাহলে কিন্তু সেখানে সূর্যকিরণ লম্বভাবে পড়বে। ফলে সেখানে কি হবে? স্বাভাবিকভাবেই সেখানকার বায়ুমণ্ডল অনেক বেশি উত্তপ্ত হবে। অন্যদিকে উত্তর গোলার্ধের কোনো স্থানের ভূমির ঢাল যদি নিরক্ষরেখার বিপরীত দিকে হয়, তাহলে কিন্তু সেখানে সূর্যরশ্মি তির্যকভাবে পড়বে এবং স্থানটির উষ্ণতা তুলনামূলকভাবে কম হবে। আবার দক্ষিণ গোলার্ধের কোনো স্থানের ভূমির ঢাল যদি উত্তরমুখী হয়, অর্থাৎ নিরক্ষরেখার দিকে হয়, তাহলে সেখানে সূর্যরশ্মি লম্বভাবে পড়বে, কারণ দক্ষিণ গোলার্ধের উত্তরমুখী ঢালে সূর্য প্রায় লম্বভাবে কিরণ দেয়। তাহলে আমরা কি বুঝতে পারলাম? ভূমির ঢাল বায়ুমণ্ডলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। পর্বতের অবস্থান এবং ভূমির ঢাল এভাবে কিন্তু বায়ুমণ্ডলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। আবার ধরো পার্বত্য অঞ্চল অনেক সময় প্রাচীরের ন্যায় যেহেতু অবস্থান করে, সেই জন্য বায়ুপ্রবাহকে বাধা দিয়েও উষ্ণতাকে নিয়ন্ত্রণ করতে পারে। আবার পর্বতের দুটো অংশ রয়েছে, এগুলো তোমরা ছোটোবেলায়ও পড়েছো, এই চ্যাপ্টারেও পরবর্তীতে পড়বে। পাহাড়ের প্রতিবাদ ঢাল, যেই ঢালে বায়ু বাধাপ্রাপ্ত হয়, জলীয় বাষ্পপূর্ণ বায়ু, সেই জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতের প্রতিবাদ ঢালে বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাত ঘটায়, তার দরুনও কিন্তু উষ্ণতা হঠাৎ করে সেই অংশে খুব কমে যায়। কিন্তু অনুবাদ ঢালে যেহেতু বৃষ্টিপাত হয় না, এই কারণে উষ্ণতা কিছুটা বৃদ্ধি পায়। এইভাবে পর্বতের অবস্থান এবং ভূমির ঢাল বায়ুমণ্ডলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করছে। নেক্সট পয়েন্ট এবার দেখো, মেঘাচ্ছন্নতা ও অধঃক্ষেপণ। মেঘাচ্ছন্নতা
ও অধঃক্ষেপণ এই দুটো ভীষণই গুরুত্বপূর্ণ বিষয়। আকাশ যদি মেঘ মুক্ত থাকে, ধরো আকাশ পরিষ্কার, মেঘ মুক্ত, আকাশে মেঘ নেই, তাতে কি সুবিধা হবে? সৌরশক্তি আগত যে সৌরশক্তি, সেই সৌরশক্তির আগমন এবং বিকিরণ দুটোরই কিন্তু হার বেড়ে যাবে। সৌরশক্তির আগমনের হার এবং সৌরশক্তির বিকিরণের হার দুটোই কিন্তু বেড়ে যাবে। অন্যদিকে আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে, তাহলে কিন্তু বিকিরিত যেই সৌরশক্তি, বিকিরিত তাপ, সেই ভূপৃষ্ঠীয় বিকিরণ, ভূপৃষ্ঠ থেকে বিকেলের দিকে যে ভূপৃষ্ঠীয় বিকিরণ হয়, সেই বিকিরিত তাপকে জলীয় বাষ্প শোষণ করে আবার ভূপৃষ্ঠের দিকে পাঠিয়ে দেবে, পুনঃবিকিরণ ঘটাবে। তার ফলে কি হবে? উষ্ণতা বিকিরিত হয়ে মহাশূন্যে চলে যেতে পারছে না, নিচের বায়ুমণ্ডলের মধ্যেই আবদ্ধ হয়ে উষ্ণতা বাড়িয়ে দিচ্ছে। ফলে মেঘাচ্ছন্ন রাত কিন্তু খুব ধীরে ধীরে শীতল হয়। কোনো অঞ্চলে যদি মেঘাচ্ছন্ন, কোনো অঞ্চলে যদি হঠাৎ করে একটু বৃষ্টিপাত হয়, তখন কিছুটা স্বস্তি মেলে, কিছুটা উষ্ণতা হ্রাস পায়। এইভাবে আমরা বলতে পারি যে মেঘাচ্ছন্নতা এভাবে বায়ুর উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। অধঃক্ষেপণ আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। অধঃক্ষেপণ বা বৃষ্টিপাতের ফলে কিন্তু হঠাৎ করে বায়ুর উষ্ণতা খুব কমে যায়। যেমন ধরো নিরক্ষীয় অঞ্চলেই আমরা জানি সারা বছর সূর্যরশ্মি কিন্তু লম্বভাবে কিরণ দেয়, তাহলে তো এই অঞ্চলে উষ্ণতা খুব বেশি হওয়া উচিত ছিল, কিন্তু এই অঞ্চলের বার্ষিক গড় উষ্ণতা কিন্তু খুব বেশি নয়, 27 ডিগ্রি সেন্টিগ্রেড, যা সংলগ্ন ক্রান্তীয় অঞ্চলের গ্রীষ্মকালীন গড় উষ্ণতার থেকে কম। এটা কিভাবে সম্ভব হচ্ছে? এই কারণেই যে নিরক্ষীয় অঞ্চলের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি, এই কারণে কিন্তু গড় উষ্ণতা ততটা বাড়তে পারছে না। কিন্তু অন্যদিকে দেখো, অধঃক্ষেপণের অভাবজনিত কারণে ক্রান্তীয় মরু অঞ্চলে গ্রীষ্মকালীন তাপমাত্রা কিন্তু অনেক বেশি। এইভাবে অধঃক্ষেপণ বায়ুমণ্ডলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। নেক্সট পয়েন্ট দেখো, অন্যান্য কারণের মধ্যে প্রথম কারণ হলো স্বাভাবিক উদ্ভিদ। স্বাভাবিক উদ্ভিদ যেমন ঘন কোনো বনভূমি অঞ্চল, ধরো অতি নিবিড় কোনো বনভূমি অঞ্চল, এটা বলতেই তোমাদের কি মনে পড়ছে? নিশ্চয়ই নিরক্ষীয় অঞ্চল, অ্যামাজন নিশ্চয়ই মনে পড়ছে। তাহলে এ থেকেই আমরা কিছুটা পরিষ্কার হতে পারবো, অতি নিবিড় যে বনভূমি অঞ্চল, সে অতি নিবিড় বনভূমির আবরণ সূর্যরশ্মিকে ভূপৃষ্ঠে পৌঁছতে দেয় না। এই কারণে আবার সৌরতাপ তরঙ্গ বিকিরণেও বাধা পায়। ফলে কি হয়, একই অক্ষাংশে অবস্থিত ধরো দুটো অঞ্চল, কোনো অঞ্চল বনভূমির ছায়াযুক্ত অঞ্চল, কোনো স্থান উন্মুক্ত। তা বনভূমির ছায়াযুক্ত যে সমস্ত অঞ্চল, সেখানকার উষ্ণতা উন্মুক্ত স্থানের থেকে কিন্তু কম হয়। যেমন একটু আগেই আমরা উদাহরণ উল্লেখ করলাম, নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও কিন্তু ঘন অরণ্যে আচ্ছাদিত অ্যামাজন সেলভা অরণ্যের উষ্ণতা তুলনামূলক কম হয়। এছাড়াও আরও দুটো কারণ এখানে দেখতে পাচ্ছ। মৃত্তিকা, মৃত্তিকাও মাটিও কিন্তু উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। যেমন এই ক্ষেত্রে কিছু নিয়ম কার্যকরী হয়, তোমরা মন দিয়ে পড়বে, এগুলো তোমাদের বইয়েও আছে। যেমন যে সমস্ত মাটির জল ধারণ ক্ষমতা বেশি, যেই মাটি যত জল ধারণ করতে পারে, সেই মাটি কিন্তু উত্তপ্ত ও শীতল হতেও অনেক বেশি সময় নেয়। আবার ধরো হালকা রঙের মাটি থেকে কিন্তু গাঢ় রঙের যে সমস্ত মাটি অধিক তাপ শোষণ করতে পারে। যেমন কালো রঙের মাটি বেশি পরিমাণে সূর্যতাপ গ্রহণে সক্ষম বলে হালকা রঙের মৃত্তিকা অঞ্চল থেকে এখানকার বায়ুমণ্ডলের তাপমাত্রা বেশি হয়। আবার আরেকটি উদাহরণ দেওয়া যায়, যেমন পাথুরে মাটি, বালি মাটি, এগুলো কিন্তু খুব দ্রুত উষ্ণ ও শীতল হয়ে যায়। কিন্তু কাদামাটি যেহেতু জল ধারণ করতে পারে, কাদামাটি গঠিত অঞ্চল খুব তাড়াতাড়ি উষ্ণ বা শীতল হয় না। তাহলে মাটির বায়ুর উষ্ণতা নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এগুলো কিন্তু এই উদাহরণ সহযোগেই তোমাদের লিখতে হবে, উদাহরণ ছাড়া পয়েন্টটি কিন্তু সমৃদ্ধ হবে না। এবার শেষ অথচ খুবই গুরুত্বপূর্ণ আমাদের বর্তমান সভ্যতার প্রেক্ষাপটে নগরায়ন ও শিল্পায়ন।
সারা বিশ্ব জুড়ে তো দেখতেই পাচ্ছ কিভাবে নগরায়ন ও শিল্পায়নের তোড়জোড় চলছে, বনভূমি ধ্বংস হচ্ছে, এই সমস্ত নতুন নতুন শিল্প কলকারখানা তৈরি হচ্ছে, জনসংখ্যা বেড়ে গেছে বলে চাহিদাও বেড়ে যাচ্ছে, যানবাহন, দোকানপাট, কলকারখানা এই সমস্ত কিছু থেকে নির্গত ধোঁয়া, ধূলিকণা এই সব কিছু বায়ুমণ্ডলের অ্যারোসোলসের পরিমাণ বেড়ে যাচ্ছে। সেই কারণে এরা কিন্তু আরও বেশি বেশি পরিমাণে তাপ সংরক্ষণ করছে, তাপ শোষণ করছে, করে কি বৃদ্ধি করছে? বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়াচ্ছে। তাই দেখা যায় এই সমস্ত যে আমি কথাগুলো উল্লেখ করলাম, নগরায়ন, শিল্পায়ন, এগুলো সব শহরাঞ্চলের কথা। এই কারণে শহরাঞ্চলের কিন্তু উষ্ণতা তুলনামূলকভাবে গ্রামাঞ্চল অপেক্ষা বেশি হয়। তাহলে এই কারণগুলো সম্মিলিতভাবে আমরা আগের লেসেন আর এই লেসেন মিলিয়ে মোটামুটি 10 থেকে 11টি পয়েন্ট ডিসকাস করলাম। এই পয়েন্টগুলো, এই কারণগুলো মিলিতভাবে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্য ঘটায়। আচ্ছা, এইটুকু থাক। তোমরা বাড়িতে ভালো করে চ্যাপ্টারটা অবশ্যই এই প্রশ্নটা পড়বে।